সদ্য প্রশিক্ষণ শেষ করা ৬ জন কনস্টেবল থানায় যোগদান করতে আসে। প্রথম দিনই তাদের ৬ জনকে প্যাট্রোলিংয়ে পাঠানো হয়। তবে তারা প্যাট্রোলিংয়ের সময় একজন ব্যক্তিকে চোর সন্দেহ করে পাশের একটি বস্তির মধ্যে ঢুকে পড়ে। আর এরপরই তারা এমন এক গোলকধাঁধায় পড়ে যায় যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই, কারণ এই বস্তির প্রতিটি অলিতে গলিতে অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যু। ধীরে ধীরে ওই ৬ কনস্টেবলও বুঝতে পারে তারা এখানে আসেনি, তাদেরকে পরিকল্পিতভাবে এখানে আনা হয়েছে। এমন অবস্থায় ওই ৬ পুলিশ কনস্টেবল কিভাবে তাদের জীবন বাঁচাবে, আর ওই লোকগুলো কারা, কেন তারা এদেরকে টার্গেট করেছে, জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া ক্রাইম মিস্ট্রি আর সাসপেন্সে ভরা রিভেঞ্জ থ্রিলার মুভি থানালের কথা, যার বাংলা অর্থ সুড়ঙ্গ। মুভির প্রথমেই আমাদের বর্তমান সময়ের 2 বছর পূর্বের একটি ঘটনা দেখানো হয়। 7 জুলাই পুলিশ চেন্নাইয়ের একটি বাড়িকে ঘিরে গুলি চালাচ্ছে, কারণ তাদের কাছে তথ্য আছে 1 মাস আগে শহরে যে ব্যাংকে ডাকাতি হয়েছিল ওই ডাকাতটা এই ভবনে আছে। ভবনের ভিতর থেকে ওই ডাকাতরাও পুলিশের উপর এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল। তারই একটি গুলি ইন্সপেক্টরের গায়ে এসে লাগে। এরপর পুলিশ খুব কৌশলে একে একে তাদের 4 জনকে এনকাউন্টার করে। ভিতরে থাকা 5ম ছেলেটি তখনও বারবার কাউকে কল করার চেষ্টা করছিল, কিন্তু সে যাকে কল করছে সে পিক করছে না। এর মধ্যে পুলিশ ঢুকে পড়ে। তখনই ছেলেটির ফোন বেজে ওঠে। এরপর ছেলেটি যখনই ফোনটি তুলতে যাবে পুলিশ মনে করে ছেলেটি গান তুলতে যাচ্ছে, এর জন্য ওই ছেলেকেও এনকাউন্টার করে মেরে ফেলে। এরপর পুলিশের ডিজিপি আসে। তখনও ছেলেটির ফোন বারবার বাজছে, এর জন্য ডিজিপি রিসিভ করে কথা বলে। সিআই তখন ডিজিপিকে জানায় দ্বিতীয় ব্যাংক থেকে লুট হওয়ার টাকা পাওয়া গেছে, কিন্তু প্রথম ব্যাংক থেকে যে টাকা লুট হয়েছিল সেগুলো এখনও পাওয়া যায়নি। এই জন্য ডিজিপি এদের পরিবারকে ডেকে ইনকোয়ারি করতে বলে। আর বের হওয়ার সময় ডিজিপি মিডিয়াকেও জানায় এক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে তারা এখানে অভিযান চালানোর সময় ডাকাতরা অতর্কিত গুলি চালানোয় বাধ্য হয়ে তারা এনকাউন্টার করে তাদের মেরে ফেলেছে। তাই এই ডাকাতির কেস এখানেই শেষ। সিন চলে যায় এই ঘটনার 1 বছর পর 7 জুলাই রাত। পুলিশের একটি টহল জিপ শহর জুড়ে টহল দিচ্ছিল। তখনই ইন্সপেক্টর কিছু একটা দেখতে পেয়ে নিচে নেমে চেক করতে যাচ্ছিল। ঠিক তখনই অন্ধকারের ভিতর থেকে এক ব্যক্তি এসে ইন্সপেক্টরের গানটি ছিনিয়ে নেয়। এমনকি ইন্সপেক্টর সহ জিপে থাকা 6 জন কনস্টেবলকে মারধর করে জিপের মধ্যে বেঁধে রাখে। এখানে ওই ব্যক্তির সাথে এখানে শুধু ওই ব্যক্তিই নয়, তার সাথে আরও লোকজনও আছে। ইন্সপেক্টর তখনও জানতে চাচ্ছিল আমাকে কেন মারতে চাইছ, আমি তোমার কি করেছি। লোকটি শুধু বলে তোমার সাথে আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমার গায়ে থাকা ইউনিফর্মের সাথে। আজ আমি যে সমাধান দিব তা পুরো ডিপার্টমেন্ট মনে রাখবে। বলে সে জিপটিকে একটি ইলেকট্রিক ট্রান্সফরমারের দিকে ছেড়ে দেয়। আর ধাক্কা খাওয়া মাত্রই ব্লাস্ট হয়ে সিআই সহ 6 জন কনস্টেবল সেখানেই মারা যায়। এখান থেকে সিন প্রেজেন্টে আমাদের ভিনিত নামে সেই লোকটাকে দেখানো হয়। ভিনিত তার লোকজন নিয়ে সুড়ঙ্গ করার কাজ করছে, আর এই কাজটি শহরের মধ্যে থাকা বস্তির ভিতর থেকেই পরিচালনা করা হচ্ছিল। তারা বস্তির ভিতর থেকে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে খননের কাজ করে, আবার কাজ শেষে বস্তিতে ফিরে আসে। তবে আজকে কাজ শেষে ফিরেই ভিনিত লক্ষ্য করে ডিজিপি তার ইন্টারভিউতে বলছে তারা কিছু নতুন কনস্টেবল নিয়োগ দিয়েছিল, ট্রেনিং শেষ করে কালই তারা যোগদান করছে। সিন চলে যায় পরবর্তী দিন। আমাদের মুভির মূল চরিত্র অখিলকে দেখানো হয়। অখিলও সবেমাত্র চাকরিটা পেয়েছে, আজই জয়েন করতে যাবে। আবার অখিলের মার ব্রেন টিউমার, সে এখন আইসিইউতে। তাই অখিল প্রথমে তার মায়ের সাথে দেখা করতে আসে। আইসিইউতে ফোন অ্যালাউ না করায় বাইরের নিরাপত্তা কর্মীর কাছে অখিলের ফোনটি রেখে যেতে হয়। ভিতরে যেতে অখিলের ভাই জানায় রাউন্ডে এসে ডক্টর বলেছে কালকের মতো অপারেশন করাতে হবে। বাবার কাছে যে সেভিংসের টাকা আছে তাও ব্যাংকে মায়ের লকারে রাখা, বাবা আজ তুলতে পারেনি। এরপর অখিল তার বাবাকে বলে তুমি চিন্তা করো না বাবা, আমাকে থানায় গিয়ে আগে জয়েন করতে হবে, ফেরার সময় আমি লকার থেকে টাকা নিয়ে আসব। বলে অখিল তার 2 বন্ধুকে নিয়ে যোগদান করতে থানায় যায়। এদের একজনের নাম মানি, অন্যজন শ্রী। তারা সবাই ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করেছে, আবার চাকরিটাও একসাথেই। তবে অখিলরা আসতেই একটি জরুরি কাজে সিআই থানা থেকে বের হয়ে যায়। এসআইয়ের সাথে কথা বলে এসআই জানায় সিআই না ফেরা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। এদিকে অখিলের মায়ের সার্জারির টাকা তুলতে ব্যাংকে যেতে হবে, সিআইও যে কোনো সময় এসে পড়তে পারে, তাই অখিলও যেতে পারছে না। বাইরে আসতেই তাদের আরও 3 কনস্টেবলের সাথে দেখা হয়। তারাও অখিলদের মতোই ট্রেনিং শেষ করে আজই যোগদান করতে এসেছে। মূলত গত বছর ওই ট্রান্সফরমার বিস্ফোরণে সিআই সহ যে 6 জন কনস্টেবল মারা গিয়েছিল তাদের ভ্যাকেন্সিতে এই 6 জনকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে। অখিলরা এই বিষয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই জিতু নামে একটি ছেলে আসে। জিতু মূলত থানায় চা দেওয়ার কাজ করে। জিতু অখিলদেরকেও চা দিলে অখিলদের মধ্যে থাকা একজন
জিতুর সাথে একটু বাজে ব্যবহার করছিল। এর জন্য জিতু একসময় বলে, দেখুন আমি এখানে অনেক বছর যাবৎ থাকি আর আপনারা নতুন। আমি যদি কাল না আসি, সিআইয়ের জুতা পলিশ করা থেকে শুরু করে সবার জন্য আপনাদেরকে চা আনতে হবে। যে বা যাওয়ার সময় অখিলদের তার নম্বরটিও দিয়ে যায়, যাতে কিছু লাগলে কল করে বলতে পারে। অন্যদিকে ভিনিত তার লোকজন নিয়ে আজ রাত 2টায় ব্যাংক লুট করার প্ল্যান করছে। এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, বিগত 2 বছর যাবৎ তারা আজকের দিনের জন্য অপেক্ষা করছিল। তার মানে 2 বছর যাবৎ তারা এখানে কাজ করছে। এদিকে রাত হয়ে গেছে, সিআই এখনও ফেরেনি। অখিল তাই অখিলের ভাই সান্তোষকে কল করে জানায়, আমি টাকাটা তুলতে পারিনি আর ভুল করে ফোনটা আইসিওর সামনে রেখে এসেছি, দরকার পড়লে মানির নম্বরে কল করিস। সান্তোষ তখন অখিলের গার্লফ্রেন্ড অনুর কথা বলে যে ও বারবার কল করছে, তোর সাথে দেখা করতে চায়। এর মধ্যে এসআই ডাকায় অখিল কল কেটে দেয়। এসআই অখিলদেরকে ডেকে জানিয়ে দেয় সিআই আজ আসতে পারবে না, কাল আসবে, তাই জয়েনিং লেটার কালই পাবে। এর জন্য সবাই চলে যেতেই চাচ্ছিল, কিন্তু এসআই বলে জয়েন কাল করলেও বেতন আজ থেকে শুরু হবে, তাই তোমাদের 6 জনকেই প্যাট্রোলিং ডিউটিতে যেতে হবে। চাকরিতে প্রথম দিন, জয়েনটাও করতে পারেনি, সিনিয়রের কথাও শুনতে হবে, কি আর করার। তাই অখিলরা 6 জন প্যাট্রোলিংয়ে বেরিয়ে পড়ে। আর তখনই অনু সান্তোষকে নিয়ে অখিলের সাথে দেখা করতে আসে। কে এই অনু, কিভাবে তাদের ভালোবাসা শুরু হয়েছিল, আর অনু কেন আজ তার সাথে দেখা করতে এসেছে, চলুন সংক্ষেপে এর পিছের গল্পটা জেনে আসি। অনু আর অখিলরা একই সাথে একই কলেজে পড়াশোনা করত, একই মহল্লাতে বাড়ি। তখন থেকে অখিল অনুকে পছন্দ করত। সেই সুবাদে 2 বন্ধুর বুদ্ধিতে অখিল একদিন অনুকে লাভ লেটার দিতে গিয়ে অনুর দাদির হাতে গিয়ে পড়েছিল। আর ওই বিষয় নিয়ে অনুর দাদি অনুর বাবা এবং অখিলের বাবাকেও জানিয়ে দেয়। অনুর বাবা একসময় তার পরিবার নিয়ে এখান থেকে চলে যায়, তবে কিছুদিন আগেই তারা আবার এখানে ফিরেছে। একই সাথে অখিলের মনের মধ্যেও তার পুরনো প্রেম জেগে উঠেছে। এই জন্য অখিল অনুকে কনভিন্স করতে রাত দিন চেষ্টা করছিল। যে অখিলের জন্য অনুকে ওই সময় এত কিছু ফেস করতে হয়েছিল, সেই অখিলই এখন অনুর পিছে ঘুরছে। অনুও বিন্দুমাত্র পাত্তা দিচ্ছিল না। তারপরও মানি আর শ্রীর বুদ্ধিতে অখিল তাকে কনভিন্স করতে বিভিন্ন চেষ্টা করেই যাচ্ছে। এর মধ্যে এক রাতে অখিল লক্ষ্য করে অনু রাস্তায় দাঁড়িয়ে আছে। মূলত এই এরিয়াতে রাতের বেলায় প্রস্টিটিউটটা দাঁড়িয়ে থাকে, তাই অখিল অনুকে এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু অনু অখিলের কোনো কথা শুনতেই চাচ্ছিল না। অবশ্যই কিছুক্ষণের মধ্যেই অনু স্পষ্টই বুঝতে পারে অখিল কেন তাকে এখান থেকে যেতে বলছিল। সাথে এটাও বুঝতে পারে অখিল তাকে প্রোটেক্ট করছে। এতে করে অনুর মনের মধ্যেও অখিলের জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। এরপর কথা বলা থেকে শুরু করে দেখা করা, আর এভাবেই তাদের গল্পটা ভালোবাসায় গড়ায়। তবে একদিন অনুর বাবা তাদেরকে একসাথে দেখে অখিলকে তার বাড়িতে ডাকে। অনুর বাবা জানতে চায় তুমি কি করো। অখিল বলে পড়াশোনা করি, কিন্তু অখিল এখনও 12 গ্রেডে পড়ে আছে। তাই অনুর বাবা অখিলকে ছোট্ট করে অপমান করে বলে, আমরা যখন এখানে ছিলাম তখনও তুমি 12 গ্রেডে ছিলে, এখনও তুমি 12 গ্রেডেই আছো। আর অনু আইসিএস করেছে, তার মানে তোমার সাথে অনুকে বিয়ে দিলে তোমাকে আর অনু দেখাশোনা করতে হবে না, অনুই তোমার দেখাশোনা করতে পারবে। মানে অনুর বাবা তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে একজন অকর্মা ছেলের সাথে সে কীভাবে তার মেয়ের বিয়ে দিবে। এর জন্য অখিল বের হয়ে যায়। তবে এরপর অনুর বাবা অনুকেও বোঝায়, আমার যদি ওর প্রতি বিন্দুমাত্র ভরসা থাকতো যে ও তোকে ভালো রাখতে পারবে, তাহলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে নিজে ওর বাড়িতে যেতাম। অনু তার বাবার কথায় বুঝতে পারে তার বাবা তো তার ভালোর জন্যই বলেছে। এদিকে অখিল এখান থেকে বের হয়েই অনুকে কল করে বলছিল, আমরা তো একে অন্যকে ভালোবাসি তাই না, তোমার বাবা আমাকে এভাবে অপমান করলো, চলো আজই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। কিন্তু অনু স্পষ্ট বলে দেয়, বাবা তো খারাপ কিছু বলেনি, আমি আমার বাবার অমতে গিয়ে পালিয়ে বিয়ে করতে পারবো না, তুমি আগে যোগ্যতা অর্জন করো, তারপরে আমরা বিয়েটা করব। অখিল রাগে ফুঁসতে ফুঁসতে বাড়িতে চলে আসে এবং তার বাবা মাকেও জানায়, আমি আর অনু একে অন্যকে ভালোবাসি, আমি কিছু করি না বলে ওর বাবা আমাকে এভাবে অপমান করবে। অখিলের বাবা রমেশও বলে ওঠে, বেকার ছেলের সাথে কে তার মেয়েকে বিয়ে দিবে। কিন্তু অখিলের কথা, আমি অনুকে চাই, অনুর বাবাকে বোঝাতে হবে আমি ওকে ভালো রাখতে পারবো। তাই এখন আমাকে বলো তোমরা আমার জন্য কি সেভিংস করে রেখেছ। রমেশ বলে, তুই তোর মায়ের কাছে সম্পদের কথা জানতে চাচ্ছিস, একবার কি জানতে চেয়েছিস তোর মার শরীর কেমন, তোর মা কেমন আছে? রমেশ ঘরের ভিতর থেকে অখিলের মায়ের টেস্টের কিছু রিপোর্ট এনে দেখিয়ে বলে, এই নে দেখ, তোর জন্য আমরা কি জমিয়ে রেখেছি। 1 বছর আগে অ্যাক্সিডেন্টে তোর মায়ের ব্রেনে টিউমার হয়েছে, ডক্টর বলছে দ্রুত অপারেশন না করলে বাঁচানো যাবে না, অপারেশন করতে এখন 18 লাখ টাকা লাগবে। আমার সেভিংসের টাকা আর বাড়িটা বিক্রি করে তোর মায়ের চিকিৎসা করাতে চাচ্ছি। কিন্তু তোর মা কি বলছে জানিস? তোর মা বলছে সব কিছু দিয়ে যদি তার চিকিৎসা করাই তাহলে তোর কি থাকবে। তোর মা একটা পাগল, না হলে তোর মতো দায়িত্বজ্ঞানহীন ছেলের জন্ম দিয়ে আবার তার জন্য এত চিন্তা করে। ওকে বাঁচাতে না পারিস অন্তত শান্তিতে মরতে দে। ছেলে সন্তানকে বাবার আশীর্বাদ মনে করে,
কিন্তু আমার মনে হয় তুই না জন্মালেই ভালো হতো। এই সব কিছু শোনার পর অখিলের চোখের সামনে সেই দৃশ্যগুলো ভাসছে, যখন তার বাবা তার অসুস্থ মাকে নিয়ে অনেক চিন্তা করত, তাকে হসপিটাল নিয়ে যেত, তার টেক কেয়ার করত। কিন্তু অখিল একবারও তার বাবা মা মায়ের কাছে জানতে পর্যন্ত চায়নি, নিজের মতো ঘুরে ফিরে কাটিয়েছে। সিন প্রেজেন্টে অখিল অনুকে বলে, দেখো অনু, আমার মা এখন আইসিইউতে আছে। আমার মাকে চিকিৎসা করাতেই আমি পুলিশের চাকরিটা নিয়েছি। এখন আমার মাথায় অন্য কিছু আসছে না। অনুর কথা 2 দিন পর আমার এনগেজমেন্ট, আমি বা কী করব? অখিলের কথা তোমার বাবা তো বলল আমি তোমার জন্য উপযুক্ত না। আমার বাবা তো তেমনই বলে। অনু বলে তোমার বাবা আমাদের বাড়িতে এসেছিল। অনু জানে অখিলের ফোনে অনু বারবার কল করছিল, কিন্তু অখিলের ফোনটি আইসিইউর সামনে রেখে আসায় একসময় অখিলের বাবা সে ফোনটি রিসিভ করে। রিসিভ করতে অনু বলছিল কলটা কেটো না, আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তবে অখিলের বাবা কল ধরায় অনু জানতে পেরে কল কেটে দেয়। অখিলের বাবা বিষয়টি বুঝতে পেরে অনুদের বাড়িতে গিয়ে অনুর বাবার সাথে অনু আর অখিলের বিষয়ে কথা বলেছিল। কিন্তু অনুর বাবার কথা, আমার মেয়ে একজন কালেক্টর হবে, একজন কনস্টেবলের সাথে তো আর আমি বিয়ে দিতে পারি না। তাই রমেশও আর কোনো কথা না বাড়িয়ে অনুদের বাড়ি থেকে চলে এসেছে। এজন্যই মূলত অনু অখিলের সাথে দেখা করতে এতদূর পর্যন্ত এসেছে। অনু অখিলকে বোঝায়, ওই দিন তুমিই ঠিক বলেছিলে, তোমার কথা মতো সেদিন আমাদের পালিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি সেদিন তোমার কথা শুনিনি। অখিলের কথা, ওই দিন যদি তোমার বাবা এভাবে আমাকে অপমান না করত, তাহলে আমি আমার বাবা মায়ের বিষয়ে জানতে পারতাম না, আমার মায়ের অসুস্থতার কথা জানতে পারতাম না। ওই দিনের ঘটনার জন্যই আমার মা আজ জীবিত। আমি আর চাকরি করছি, তাই আমি কোনোভাবেই আমার পরিবারকে আর কষ্ট দিতে পারবো না। তবে অনু শেষবারের মতো অখিলকে একটি ঘড়ি দিয়ে বলে, আমি রাত 12টার সময় তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি না আসো তাহলে জীবনে কখনো আমাকে আর পাবে না, বলে অনু চলে যায়। এরপর অখিলরা 6 জন পেট্রোলিং করছিল। ঠিক তখনই এক ব্যক্তি ম্যানহোলে ঢাকনা খুলে বের হয়ে আসে। সাধারণত কর্পোরেশনের লোকজন যারা কাজ করে তারা সন্ধ্যার আগে কাজ শেষ করে, এত রাতে কারোর ম্যানহোলের মধ্যে থাকার কথা নয়। এই জন্য অখিলদের সন্দেহ হয়। তবে ওই ব্যক্তিকে ডাকা মাত্রই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। অখিলরা তার পিছু করতে করতে একসময় পাশের বস্তির মধ্যে ঢুকে পড়ে। আর বস্তির মধ্যে ঢুকে তারা বুঝতে পারে তারা এমন একটি জায়গায় ঢুকে পড়েছে, ঘুরে ফিরে তারা একই জায়গায় আসছে, মানে সবগুলো রাস্তা একই রকম, পুরোই যেন গোলকধাঁধা। সরকার পক্ষ থেকে এই বস্তিবাসীদের অন্যত্র শিফট করার প্ল্যান করা হয়েছিল, কিন্তু বস্তিবাসীরা কোর্টে মামলা করায় তাদের কাজ সরানো সম্ভব হয়নি। এজন্য ওই বস্তির মধ্যে কেউ আসা যাওয়া করে না। এই জন্য বস্তির রাস্তা সম্পর্কে কার কোনো আইডিয়া পর্যন্ত নেই। তারপর অখিলরা ওই ব্যক্তিকে খোঁজার জন্য সামনের দিকে অগ্রসর হয়। আর এভাবে যেতে যেতে একসময় তারা এক বৃদ্ধ ব্যক্তিকেও দেখতে পায়। অখিলরা ওই ব্যক্তির কাছে পালিয়ে আসা সেই ব্যক্তির বিষয়ে জানতে চাচ্ছিল, কিন্তু সে কোনো উত্তরই দিচ্ছিল না। এতে করে অখিলদের মধ্যে একজন খুব উত্তেজিত হয়ে যায়। তবে অখিলরা তাকে বোঝায় তার সাথে এমন ব্যবহার করা উচিত হবে না। এরপরে থানা থেকে এসআই কল করে তাদের বর্তমান লোকেশন জানতে চায়। অখিলদের মধ্য থেকে নরেশ তখন এসআইকে জানায় যে আমরা এক চোরকে সন্দেহ করে তাকে খুঁজতে বস্তির মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু এখানে এসে তাকে খুঁজে পাচ্ছি না। এসআই বলে, ঠিক আছে, যদি তোমাদের কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে দ্রুত কল করবে। এই জন্য অখিলরা 2 জন করে বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। আর একটু সামনে যেতেই এক মহিলা আর তার ছেলেকে দেখতে পায়। এই মহিলার নাম গঙ্গা। গঙ্গার কাছে ওই লোকের বিষয়ে জানতে চাইলে গঙ্গা শুধু অখিলকে বলে, আপনারা এখানে কেন এসেছেন, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান। তবে অখিলরা কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এইভাবে যেতে যেতে বস্তির ঠিক মাঝখানে যেতেই ভিনিতকে দেখতে পায়। নরেশ তখন ভিনিতের কাছে জানতে চাচ্ছিল, তোমরা এখানে কি করছো? ভিনিত তার সাথে থাকা সহযোগীদের দ্রুত এখান থেকে চলে যেতে বলে। আবার ভিনিত নরেশদের কোনো উত্তরই দিচ্ছে না। এই জন্য নরেশ ভিনিতের কাছে গিয়ে ভিনিতের কলার ধরা মাত্রই ভিনিত একটি ছুরি দিয়ে নরেশকে এক কোপে মেরে ফেলে। অখিলরা বুঝতে পারছে এই জায়গা তাদের জন্য একদমই নিরাপদ না। তাই অখিলরা জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে একজন একই দিকে বিভক্ত হয়ে যায়। আর এরপরই সেই বৃদ্ধ লোকটা অখিলদের মধ্যে থাকা একজনের পেটে ছুরি মেরে তাকে মেরে ফেলে। অখিল আর হরি এটা দেখা মাত্রই দৌড়ে সেখান থেকে অন্য একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। হরি থানায় কল করতে চাচ্ছিল, কিন্তু ফোন বের করতে দেখে তার ফোনে সিগন্যাল নেই। আবার থানায় কল করবে, এসআইয়ের নম্বরটাও নেই। অখিল তখন নরেশের ফোনটি আনার প্ল্যান করে, কারণ নরেশের ফোনেতে এসআই কল করেছিল। নরেশের ফোন পেলে এসআইকেও কল করে যাবে, আবার মানিকেও কল করে তার লোকেশন জানা যাবে। কিন্তু হরির কথা নরেশের বডি বা কোথায় আছে, বা আমরাই বা এখন কোথায় আছি আমরা কি করে বুঝতে পারবো? তবে তারা একটু সামনে গিয়ে দেখে নরেশের বডিটি যেখানে পড়েছিল বডি সেখানে নেই। তার মানে ওরা নিয়ে গেছে। তাই অখিল আগে মানি এবং শ্রীকে খোঁজার সিদ্ধান্ত নেয়। হরির তখন গঙ্গার কথা মনে পড়ে, কারণ গঙ্গা তাদের বলেছিল আপনারা এখান থেকে বের হয়ে যান। তার মানে গঙ্গা হয়তোবা এই জায়গার বিষয় ভালো করে জানে। এই জন্য অখিলরা আবার গঙ্গার কাছে যায়
এখানেও ফোনের সিগন্যাল পাওয়া যাচ্ছে না। হরি গঙ্গার কাছে জানতে চাচ্ছিল এরা কারা, আমাদের কেন মারতে চাচ্ছে। গঙ্গা আবারও বলে, আমি আগে আপনাদের বলেছিলাম যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান। অখিল জানতে চায় আপনি কে, আর এরাই বা কারা, এদের সাথে আপনার সম্পর্ক কি? গঙ্গা বলে, আমিও আপনাদের মতো এখানে এসে ফেসে গেছি, এখন ছেলেকে নিয়ে বের হতে পারলেই বাঁচি। গঙ্গা বলে, আমি সব রাস্তা চিনি, কিন্তু বের হতে গেলে আপনারা ওদের হাতে ধরা পড়ে যাবেন। অখিলরাও স্পষ্টই বুঝতে পারছে তাদেরকে এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে হলে যে কোনোভাবে তাদেরকে আগে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে, নয়তো তারা বেঁচে ফিরতে পারবে না। কিন্তু যোগাযোগটা কীভাবে করবে, নেটওয়ার্ক তো পাচ্ছে না। গঙ্গা বলে, আমার বাড়ি থেকে 3 রাস্তা পর গিয়ে একটি লাল অ্যান্টেনা পাবেন, ওই অ্যান্টেনার দ্বারা আপনারা নেটওয়ার্ক পেয়ে যাবেন। গঙ্গার সাথে এটাও বলে, আপনারা এখান থেকে চলে যান, ওরা যদি জানতে পারে আপনারা আমার এখানে এসেছেন আমাদেরকেও মেরে ফেলবে। এদিকে মানি এবং সিও বস্তির ঠিক অপর প্রান্তে পৌঁছে গেছে, সেখানেও ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, এই জন্য অখিলদের সাথে যোগাযোগ করতে পারছে না। আবার গঙ্গার কথা মতো অখিলরা ওই রেড অ্যান্টেনার নিচে এসে দেখে এখানেও সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তবে পাশের ঘরের ফুটো দিয়ে উকি দিয়ে দেখে ভিনিতা নরেশ এবং অন্য একজন কনস্টেবলের বডি এর মধ্যে রেখেছে। অখিল চিন্তা করে নরেশের ফোনে হয়তোবা সিগন্যাল পাওয়া যেতে পারে, তাই যে কোনোভাবে নরেশের ফোনটি উদ্ধার করতে হবে। তবে এরপরে অখিল উকি দিয়ে দেখে ভিতরে কেউই নেই, তাই অখিলরা ভিতরে প্রবেশ করে। আর ঢুকেই যা দেখে তা তারা চিন্তাও করেনি, কারণ এটা তো তাদের কন্ট্রোল রুম। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে যা কিছু লাগবে ওরা সব কিছু সেট আপ করে রেখেছে। এমনকি টেবিলে থাকা ওই ম্যাপ দেখে অখিল স্পষ্টই বুঝতে পারে ওরা ব্যাংক ডাকাতি করা প্ল্যান করছে। এই এরিয়াতে থাকা যত ব্যাংক আছে একসাথে সবগুলো ব্যাংক চুরি করা প্ল্যান করেছে, আর এই ডাকাতিটা করবে ঠিক রাত 2টার সময়। অখিল ম্যাপ দেখে এটাও বুঝতে পারে তার মায়ের সেভিংসে ব্যাংকের লকারে রাখা আছে, ওই ব্যাংকটিতেও ওরা ডাকাতি করার প্ল্যান করেছে। আর একবার যদি ওরা ডাকাতি করেই ফেলে তাহলে তো অখিল তার মায়ের অপারেশন করাতে পারবে না, তাই যে কোনোভাবে এই ডাকাতি আটকাতে হবে। এই জন্য হরি নরেশের ফোন নিয়ে সাব ইন্সপেক্টরকে কল করতে যাচ্ছিল, কিন্তু তখনই অখিল এমন একটা জিনিস দেখতে পায় যেটা সে কল্পনাও করেনি। অখিল ম্যাপের নিচে তার জয়নিং লেটারটি পায়, যেটা কোনো মতে এখানে আসার কথা নয়, কারণ জয়নিং লেটার তো থানায় থাকার কথা। আর এতে করে অখিল স্পষ্ট বুঝতে পারছে তাদের এখানে আসা কোনো কোইন্সিডেন্স নয়, তাদেরকে প্ল্যান করে এখানে নিয়ে আসা হচ্ছে। এদিকে ভিনিতকে দেখা যায় অনুকেও তুলে এনেছে। এমনকি ভিনিত অনুকে এটাও বলছিল 12টা বাজতে আর 20 মিনিট বাকি আছে, আমি এখন তোমার বয়ফ্রেন্ডের কলের অপেক্ষা করছি। মানে অখিলকে ধরার জন্যই ভিনিত অনুকে এখানে এনেছে। এখানে অনু ভিনিতের একটি ফটো দেখে বুঝতে পারে ভিনিত আর্মিতে ছিল। অন্যদিকে অখিলরা মানিদেরকে কল করার চেষ্টা করছে, তাদের নেটওয়ার্ক থাকলেও মানিদের ওখানে নেটওয়ার্ক না থাকায় তারা কন্ট্যাক্ট করতে পারছে না। অন্যদিকে অনুকে খুঁজে না পেয়ে অনুর বাবা অখিলের বাবার সাথে দেখা করে, কারণ তার ধারণা অখিল হয়তো বা অনুকে নিয়ে পালিয়েছে। কিন্তু অখিলের বাবা তাকে বোঝায় আমার ছেলে এমনটা করবে না, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান, আপনার মেয়ে ফিরে যাবে। আবার অখিলরা এসআইকে কল করার চেষ্টা করে, কিন্তু তার নম্বরে কল যাচ্ছে না। এতে করে অখিল একসময় বুঝতে পারে শুধুমাত্র রমেশের নম্বর ব্যতীত আর কারো নম্বরে কল যাচ্ছে না। এমনকি অখিলের ফোনটি তো সে হসপিটালে রেখে এসেছে, এই বিষয়ে হয়তোবা এসআই জানত না, তাই এসআই হয়তোবা তাদের নম্বর ব্লক করে রেখেছে। তার মানে এই সব কিছুর সাথে এসআই জড়িত আছে, না হলে অখিলের জয়নিং লেটার এখানে কি করে আসবে, সেটা তো থানায় থাকার কথা। হরি বলছিল তাহলে আমরা কন্ট্রোল রুমে কল করি, কিন্তু অখিলের কথা, সে যেহেতু আমাদের নম্বর ব্লক করে রেখেছে সে ভালো করে জানে এমন সিচুয়েশন আমরা কন্ট্রোল রুমে কল করব। তাই যতটুকু আমার মনে হয় সে এখন কন্ট্রোল রুমে আছে। তার মানে এই নম্বর থেকে অখিলরা যাকেই কল করবে এসআই কন্ট্রোল রুম থেকে সবই জানতে পারবে। হরি তখন এখানে কন্ট্রোল রুমের মধ্যে থাকা একটি রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার দেখতে পায়। এই জন্য হরি অখিলকে বলে আমরা যদি আমাদের থানার ফ্রিকোয়েন্সি নম্বরটা পাই তাহলে ওই ফ্রিকোয়েন্সি সেট করে আমরা পুরো পুলিশ ডিপার্টমেন্টকে জানিয়ে দিতে পারবো। হরি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাই হরি রেডিও ফ্রিকোয়েন্সি সম্পর্কে ভালো করে জানে, কিন্তু হরির ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে সবাইকে তথ্য জানানোর জন্য থানার রেডিও ফ্রিকোয়েন্সির নম্বরটি প্রয়োজন। কিন্তু কিভাবে তারা নম্বর কালেক্ট করবে, ঠিক তখনই হরির জিতুর কথা মনে পড়ে। মানে সকালবেলা যে ছেলেটি চা দিতে এসেছিল, কারণ জিতু তো তাদেরকে তার নম্বর দিয়ে গিয়েছিল, এই জন্য তারা জিতুর নম্বরে কল করে এবং জিতুকে সুন্দর করে বুঝিয়ে বলে থানায় গিয়ে ওই রেডিও ফ্রিকোয়েন্সির নম্বরটি দিতে। আবার জিতুকে কল করা মাত্রই কন্ট্রোল রুমে দাঁড়িয়ে থেকে সিআইও জানতে পারে ওই নম্বর থেকে কাউকে কল করা হয়েছে, কিন্তু নম্বরটি এক্স্যাক্টলি কার এখনও তারা বের করতে পারছে না। আবার এদিকে ভিনিত অনুকে জানায় অনু আর অখিল ওই রেস্টুরেন্টে বসে যখন কথা বলেছিল ভিনিত পাশে বসে সবই শুনেছে। তাই ভিনিত অনুকে বলে ও যদি তোমাকে ভালোবেসেই থাকে তাহলে 12টার সময় নিশ্চয়ই তোমাকে কল করবে, কিন্তু আমার ধারণা ও তোমাকে কল করবে না, মানে ও তোমাকে ভালোবাসে না। আর 12টা বেজে যেতেই অনুর দিয়ে যাওয়া অখিলের হাতের ওই ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, কারণ অনুকে তো তার কল করার কথা। হরি বলছিল ওকে কল কর,
কিন্তু অখিল পাশেই তাদের দুজন কনস্টেবলের ডেড বডি দেখে হরিকে বোঝায় কাল সকাল পর্যন্ত আমরা যদি বেঁচেই না থাকি। হরিও মনে মনে ভয় পাচ্ছে। হরিও বলে কিছুক্ষণ আগে আমাদের সাথে হাসতে হাসতে এসেছিল, ওদের পরিবার হয়তোবা ওদের অপেক্ষা করে বসে আছে, তারা জানেই না ওরা এখানে মারা গেছে। আমার পরিবারও হয়তো আমার জন্য অপেক্ষা করবে। তুই তো জানিস আমার বাবা মারা গেছে, আমার যদি কিছু হয় আমার মা বাঁচতে পারবে না। অন্যদিকে জিতুকে দেখা যায় চা নিয়ে থানায় প্রবেশ করেছে। অখিলরা জিতুকে যেভাবে বলে দিয়েছিল ঠিক সেভাবেই জিতু গোপনে রেডিও ফ্রিকোয়েন্সির নম্বর নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এসআই বারবার জিতুকে সরিয়ে দিচ্ছে। ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে সিআই কল করে এসআইকে নম্বরটি দিয়ে দ্রুত চেক করতে বলে, কারণ এই নম্বরটির লোকেশন থানার আশেপাশে দেখাচ্ছে। এর মধ্যে জিতু রেডিও ফ্রিকোয়েন্সির নম্বর নিয়ে থানা থেকে বের হয়ে যায়, আর এরপরই একজন কনস্টেবলের নম্বর দেখে জানায় এটা তো জিতুর নম্বর। তাই এসআই জিতুকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু জিতু পাশে লুকিয়ে অখিলকে কল করে ওই ফ্রিকোয়েন্সি নম্বরটি দিয়ে দেয়। অখিলও জিতুকে বলে তোমার ফোন বন্ধ করে আজ রাতে অন্য কোথাও গিয়ে থাকো। রেডিও ফ্রিকোয়েন্সির নম্বর তো পেয়েছে, কিন্তু এখন একটি ওয়াকি টকি সেট লাগবে, না হলে কথা বলার উপায় নেই। কিন্তু ওয়াকি টকি সেটটা তারা কোথায় পাবে? অখিলরা তখন একটি প্ল্যান সাজায়, হরিকে বাইরে পাঠায়। হরিকে দেখে বিনীতের একজন লোক যখন হরিকে মারতে যাবে তখনই অখিল পিছন থেকে তার মাথায় আঘাত করে সেন্সলেস করে ফেলে, কিন্তু তার কাছে চেক করে দেখা যায় এর কাছে তো ওয়াকি টকি সেট নেই। আর এরপর মানি আর শ্রীকেও পেয়ে যায়। এখানে এতক্ষণ কি হচ্ছে মানি আর শ্রী কিছু জানে না, তাই অখিল তাদেরকে পুরো বিষয়টা খুলে বলে। অখিল বলে আমরা কোথায় আছি, কিভাবে বের হব কিছুই বুঝতে পারছি না, ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি। তা আমাদের বের হতে হলে যে কোনো মূল্যে একটি ওয়্যারলেস সেট জোগাড় করতে হবে। তাই অখিল মানিকে নিয়ে ওয়াকি টকি সেট খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে এসআই ও সিআইকে কল করে জানায় ওই নম্বরটি জিতুর নম্বর, তবে জিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সকালবেলা জয়েন করার কথা বলে থানায় এসে অখিল আর ফিরে যায়নি। এজন্য অখিলের বাবা অখিলের খোঁজ করতে থানায় এসেছে। এসআই সিআইকেও বিষয়টি জানায়, সাথে এটাও বলে সব কিছু আমাদের প্ল্যানের বাইরে হচ্ছে, ওখানে কি হচ্ছে বুঝতে পারছি না। সিআই বলে তুমি চিন্তা করো না, আমি সেখানে গিয়ে বোঝার চেষ্টা করছি আসলে কি হচ্ছে। তার মানে ভিনিদের সাথে সিআই এবং এসআইও জড়িত আছে। অন্যদিকে অখিলরা আগে যে লোকটাকে মেরে রেখেছিল ওই লোকটার পোশাক পরে বিনীতের গ্রুপের লোকদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে। তবে যখনই তারা বুঝতে পারে তাদের ভিতর থেকে একজনকে মেরে তার ওয়াকিটকি সেট নিয়ে পালিয়ে যায়। শব্দ পেয়ে ভিনিতরাও এসে দেখে অখিলরা ওয়াকিটকি সেট নিয়ে গেছে, তার মানে ওরা কিছু একটা করার প্ল্যান করছে। অখিলরা ওই ওয়াকিটকি সেট নিয়ে কন্ট্রোল রুমে চলে এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে কথা শুরু করলে পুলিশদের সাথে ভিনিতরা সব কিছু শুনতে পাবে। তাই শোনা মাত্রই তারা এই রুমের দিকে ছুটে আসবে। তাদেরকেও খুব কম সময়ের মধ্যে পুলিশকে পুরো বিষয়টি বোঝাতে হবে। তবে অখিল বলে এখানে 10 থেকে 12 জন লোক আছে, যতদূর আমার মনে হয় এত বড় অপারেশন এই কয়েকজন মানুষ দিয়ে সম্ভব নয়, এর পিছে আরও অনেক মানুষ আছে। আমরা যদি একবার পুলিশকে ইনফর্ম করি ওরা পালিয়ে গেলে তাদের আইডেন্টিটি পর্যন্ত আমরা বের করতে পারবো না। আবার ওরা যদি আমাদের আটকে রেখে খুনও করে ফেলে আমরাও তো পালাতে পারবো না। অখিল গঙ্গার কথা বলে যে একমাত্র গঙ্গা এই সব কিছুর উত্তর জানে। তাই অখিল আবার গঙ্গার কাছে যায়। আর এদিকে ওয়াকিটকি সেট মিসিং দেখে ভিনিতরা কন্ট্রোল রুমে এসে বুঝতে পারে অখিলরা হয়তো এখানে এসেছিল। তবে এখান থেকে তারা হরিকে ধরে ফেলে, কারণ হরি তো ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য এখানে অপেক্ষা করছিল। ভিনিতরা হরিকে অনুর ওখানে নিয়ে যায়। তবে ভিনিত যখন হরিকে মারতে যাচ্ছিল অনু তখন বলছিল তুমি একজন সোলজার হয়ে পুলিশকে কেন মারতে চাচ্ছ, আমাদের সাথে তোমার সমস্যাটা কোথায়? তবে ভিনিত শুধু হরির কাছে অখিলের কথা জানতে চাইছে যে ও কোথায়। অন্যদিকে অখিল গঙ্গার কাছে গিয়ে জানতে চাইছে ওরা আসলে কি চাইছে, ওরা কারা। গঙ্গা তখন অখিলকে বলে ওরা ব্যাংক লুট করতে আসেনি, ওরা বদলা নিতে এসেছে। আর অন্যদিকে ভিনিত অনুকে তাদের এই সব কিছুর পিছের গল্প বলতে শুরু করে। ভিনিত বলে কেউই খারাপ হয়ে জন্মায় না, আমরা তারই উদাহরণ। ভারতের মানচিত্রের ছোট্ট একটি গ্রামে আমরা বসবাস করতাম। একদিকে পাহাড় আর অন্যদিকে যত দূর চোখ যায় বন, যে জন্য মাঝে মধ্যেই পাহাড়ি ঢল নামত। চাষাবাদই ছিল আমাদের মূল জীবিকা। একদিন জানা গেল বনের মধ্যে কয়লার খনি পাওয়া গেছে, এজন্য বন উজাড় করে দেয়া হয়। মাইনিং কোম্পানির প্রভাব আমাদের জীবনে এসে পড়ে। কোম্পানি যত ডেভেলপ হচ্ছিল জঙ্গল ততই উজাড় হয়ে যাচ্ছিল। বৃষ্টি হলেই পাহাড় ধস হতো, একসময় নদীও শুকিয়ে যায়। ওই সময় আমরা কি করব যখন ভেবে পাচ্ছিলাম না, আমরা না চাইতেই ব্যাংক আমাদের লোন দেয় এবং সেচ পাম্প বসিয়ে আবার চাষাবাদ করতে বলে। কিন্তু আমরা যখন শুরু করি তখন আমাদের এখানে দিনে মাত্র 1 ঘন্টার জন্য বিদ্যুৎ দেয়া হতো, যেখানে মাইনিং কোম্পানিতে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়া হতো। এর জন্য আমাদের ফসল নষ্ট হয়ে যায়, ব্যাংক লোনের ইন্টারেস্টও বাড়তে থাকে, যে জন্য ব্যাংকের লোকেরা বাড়িতে বাড়িতে এসে টাকার জন্য অপমান অপদস্থ করছিল। আর পুলিশ তাদেরকে সঙ্গ দিত। আমার বাবা ছিলেন একজন কৃষক, কৃষকের কাজে শুধু জমি চাষ করা
আর নিজের সম্মানটাই ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সম্মান হারিয়ে আমার বাবা আত্মহননের পথ বেছে নেয়। এমনকি আমার বাবার পথ দেখে গ্রামের আরও কয়েকজন কৃষক একই কাজ করে। ব্যাংকের অত্যাচারও সহ্য হচ্ছিল না, তাই একসময় আমরা মাইনিং কোম্পানির কাছে আমাদের চাষাবাদের জমি বিক্রি করে ব্যাংকের লোন পরিশোধ করি। কিন্তু তখন ব্যাংক আমাদের বলে এই টাকায় হবে না, তাদেরকে আরও টাকা পরিশোধ করতে হবে। তখন মাইনিং কোম্পানিতে কাজ করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, তাই আমরা সবাই সেখানে কাজ করতে শুরু করি। আর 2 বছর পর আমরা বুঝতে পারি নদী শুকিয়ে যাওয়া, লোন না চাইতে লোন দেয়া, ইলেকট্রিসিটি না দেয়া, এই সবই ছিল আমাদের কয়লার খনিতে কাজ করানোর জন্য, যে জন্য আমরা থানায় কমপ্লেন করতে যাই। কিন্তু পুলিশ কমপ্লেন নেয়নি। যখন আমরা প্রোটেস্ট করি তখন পুলিশ আমাদের উপরই অত্যাচার শুরু করে। বিনীত বৃদ্ধ লোকটাকে দেখিয়ে বলে ওই সময় এ তার শ্রবণ শক্তি হারিয়েছে। পুলিশ ওই সময় মাইনিং কোম্পানির সাথে হাত মিলিয়ে ওই সব করেছিল, কিন্তু আমাদেরই বা করার কি ছিল? সব কিছু হারিয়ে আমরা আমাদের সন্তানদের পড়াশোনা করতে শহরে পাঠিয়ে দিই, যাতে ওদের ভবিষ্যৎ ভালো হয়। এই পুলিশরা তাদেরও খুন করে। এখানে আমরা জানতে পারি 2 বছর আগে পুলিশ যাদেরকে এনকাউন্টার করেছিল তারা ভিনিতদের গ্রামেরই ছিল। এমনকি এর মধ্যে গ্রিন টি শার্ট পরা যে ছেলেটা বারবার কল করছিল সে ভিনিতেরই ছোট ভাই ভেনকাট। ওই দিন গোলাগুলির সময় সে যখন বারবার কল করছিল, ভিনিত তখন কয়লার খনিতে কাজ করায় ভেনকাটের ফোনটি ধরতে পারেনি। তবে পরে ফোন চেক করে যখন তাকে ফোন করেছে তখন ডিজিপি তাকে ভেনকাটের এনকাউন্টারের খবর দিয়েছিল। খবর পেয়ে ভেনকাটরা বডি আনতে মর্গে চলে যায়। তবে পুলিশ তাদের সাথে থাকা টাকার নোটগুলো চেক করে মিলিয়ে দেখছিল যে ব্যাংক থেকে যেগুলো চুরি হয়েছে তার সাথে মিলে কিনা। এরপর 2 দিন মর্গের সামনে বসিয়ে রেখে ওই 5 জনের বডি দিয়েছিল। কয়েকদিন আগেও বিনীত তার ছোট ভাই ভেনকাটের সাথে দেখা করতে এসেছিল। তখন ভেনকাট বলেছিল সে ব্যাংকের লোন পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করছে। 2 ভাইয়ের কথা আমরা এটাও জানতে পারি বিনীত আর্মিতে ছিল। একটি দুর্ঘটনায় ডান পায়ে আঘাত পাওয়ায় তার চাকরি চলে যায়। এরপর বাবার মৃত্যু। এর জন্য ভিনিত গ্রামে ফিরে সংসারের হাল ধরেছিল। ভিনিতরা তখন এটাও জানতে পারে যে ব্যাংক তাদের ঋণ পরিশোধ করতে লোন দেওয়ার কথা বলে ধোঁকা দিয়েছিল, ভেনকাটরা সেই ব্যাংকে লুট করেছিল। এমনকি তারা এটাও জানতে পারে ওই লুটের মাল একই ব্যাংকে রাখা হচ্ছে। যে পুলিশ বিপদে তাদের পাশে থাকার কথা সবসময় তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ ওরা মনে করেছে এই সাধারণ মানুষ ওদের বিরুদ্ধে যেতে পারবে না। এদিকে গঙ্গাও জানায় এজন্যই গত 2 বছর যাবৎ সরকারের সুইচ টানেল ব্যবহার করে ওরা ব্যাংকগুলো লুট করার পরিকল্পনা করেছে। ওরা সবাই যেহেতু খনিতে কাজ করা শ্রমিক, তাই ওদের জন্য কাজটা একদমই সহজ। 2টা ব্যাংকের জন্য ওরা আমাদের 5 জনকে মেরেছে। কাল সকালে এই শহরের কোনো ব্যাংকে একটা ফুটো করিও থাকবে না। এমনকি এই শহরের কোনো পুলিশকেও আমি জীবিত রাখব না। আমার ওদের সাথে সমস্যা নেই, সমস্যা শুধু এই ইউনিফর্মের সাথে। তবে ভিনিত অনুকে এটাও বলে তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে, এই জন্যই তোমাকে তুলে এনেছি। এদিকে অখিল গঙ্গার বাড়ি থেকে বের হতেই হরিকে দেখতে পায়। আর হরি এগিয়ে আসা মাত্রই অখিল লক্ষ্য করে হরির গলা দিয়ে অঝরে রক্ত পড়ছে। হরি শুধু অখিলকে বলে আমার মায়ের খেয়াল রাখিস বলে হরি মারা যায়। আর এরপরই ভিনিতের কয়েকজন লোক এসে অখিলকে ধরার চেষ্টা করছিল। অখিল তাদের সাথে ফাইট করে কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়। আবার এদিকে সিআইও বস্তিতে এসে মানি আর স্ত্রীকে দেখে ফেলে আর দেখা মাত্রই গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু তখনই অখিল এসে সিআইকে ফেলে দিয়ে মানি এবং স্ত্রীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিআই বিনীতের সাথে দেখা করে। এখানে তাদের কথা আমরা জানতে পারি ব্যাংকের টাকা লুটের শেয়ার নিতেই সিআই বিনীতের সঙ্গ দিচ্ছে। আর এই 6 জনকে বিনীতের কথা মতোই এখানে পাঠিয়েছে। যেহেতু তারা সিআইয়ের ব্যাপারে জেনেই গেছে, এই জন্য সিআই বিনীতকে বলছিল ওদেরকে মেরে ফেলো, না হলে আমিও ফেসে যেতে পারি। তবে বিনীত বলে তুমি এখন চলে যাও, টাকা হাতে এলে আমি খবর দিব। এই জন্য সিআই চলে যাচ্ছিল। অখিল্লা তখন এই সুযোগ কাজে লাগিয়ে সিআইকে ফলো করে এই বস্তি থেকে বের হওয়ার রাস্তাটা চিনে নেয়। মানি বলছিল চল আমরা চলে যাই, গিয়ে ডিপার্টমেন্টকে খবর দেই। অখিল তখন একটি ওয়াকিটকি দেখায়। মূলত অখিল যখন সিআইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ওই সময় সিআইয়ের পকেট থেকে সে ওয়াকিটকি রেখে দিয়েছে। তার মানে এই ওয়াকিটকি দিয়ে সে এখন সবাইকে জানিয়ে দিতে পারবে। এরপরে অখিল ওই ওয়াকিটকির মাধ্যমে কন্ট্রোল রুম সহ সকল পুলিশ ফোর্সকেই ভিনিতদের ব্যাংক লুটের প্ল্যানের কথা জানিয়ে দেয়। আর সাথে সাথে পুরো পুলিশ ফোর্স শহরের প্রত্যেকটি ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেয়। ডিপার্টমেন্টকে খবরটি দেওয়ার পর অখিল মানিকে বলে তুই বেরিয়ে যা, ডিপার্টমেন্টের লোক আসলে তুই ওদেরকে নিয়ে আসবি। অখিল গঙ্গা এবং শ্রীর কথা বলে যে ওরা দুজন ভিতরে আটকে আছে, আমি ওদেরকে বের করে নিয়ে আসি। তাই মানিকে বাইরে পাঠিয়ে দিয়ে অখিল আবার ভিতরে প্রবেশ করে। এদিকে ভিনিতরা শ্রীকেও ধরে ফেলেছে। অখিল গঙ্গার বাড়িতে গিয়ে গঙ্গাকে তার সাথে যেতে বলছিল, তবে গঙ্গা জানায়
ওরা অনু নামে একটি মেয়েকে ধরে এনেছে, পারলে ওই মেয়েটিকেও বাঁচাও। আর অনুর কথা শুনে অখিলও বুঝতে পারে তার জন্য অনুকে ধরে আনা হয়েছে। তাই গঙ্গার লোকেশন বলে দিলে অখিল সাথে সাথে অনুর কাছে চলে যায়। আর এরপরই দেখা যায় অখিল যে গঙ্গাকে বিশ্বাস করে তাকে বাঁচাতে এসেছে, এই গঙ্গা অন্য কেউ নয়, ভিনিতের স্ত্রী। আর গঙ্গা যা কিছু করেছে সব কিছুই ভিনিত এবং গঙ্গার মাস্টার প্ল্যান। তারা প্ল্যান করেই অখিলকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর এরপর ভিনিত অখিলকে এটাও জানায় তার ডিপার্টমেন্টের লোকজনের টাকার লোভে তাদের 6 জনকে এখানে মৃত্যুর মুখে পাঠিয়েছে। কিন্তু এখানে আসল প্রশ্নটা হচ্ছে ভিনিতের সাথে অখিলের কানেকশনটা কোথায়? ভিনিত কেন শুধুমাত্র অখিলকে টার্গেট করেছে? অখিলকে কেন সে মারতে চাইছে? চলুন তাহলে এর পিছের গল্পটা জেনে আসি। সিন চলে যায় এই ঘটনার 2 বছর আগে, 7 জুলাই, যে রাতে ভিনিতের ভাই ভেনকাটদেরকে এনকাউন্টার করা হয়েছিল। ওই রাতে অখিলের বাবা রমেশ আর তার মা স্কুটিতে করে বাড়িতে ফিরছিল। পথে পুলিশ চেকপোস্টে তাদের কাগজ দেখতে চাইলে তারা তখন দেখাতে পারেনি। তাই অখিল তাদের বাইকের কাগজ এনে পুলিশকে দেখানোর পর পুলিশ তাদের ছেড়েও দিয়েছিল। মূলত ব্যাংক লুটের জন্যই পুলিশ চেকপোস্ট বসিয়ে চেক করছিল। ঠিক তখনই ভেনকাটরা 2 জন একটি বাইক নিয়ে আসে। আর তাদেরকে চেক করতে গেলে তারা পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এতে করে রমেশের স্কুটারে ধাক্কা লেগে অখিলের মা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল। আর সেই আঘাতের কারণেই কিন্তু তার মাথার মধ্যে টিউমার হয়েছিল, যে জন্য সে আজ আইসিইউতে। অখিল প্রথমে তার মাকে একটি অটোতে তুলে হসপিটালে পাঠিয়ে দেয়। আর এরপর ভেনকাটদের পিছু করে। পুলিশও ভেনকাটদের ধরার জন্য পিছু করছিল, কিন্তু ভেনকাটরা বাইকে, পুলিশ গাড়ি নিয়ে যেতে পারছিল না। অখিল তখন তার বাইক নিয়ে ভেনকাটদের পিছু করে তাদের ওই অ্যাপার্টমেন্টে পৌঁছে গিয়েছিল। তবে অখিল ভিতরে ঢুকতেই ভেনকাটরা তার উপর গুলি চালানোর চেষ্টা করলে অখিল একসময় বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। আর পুলিশকে জানানো মাত্রই পুলিশ এসে তাদের উপর গুলিবর্ষণ শুরু করে। আর এরপর কী হয়েছিল আমরা আগেও দেখেছি। ওই দিন অখিল যদি পুলিশকে তথ্য না দিত তাহলে হয়তো বা ভেনকাটটা মারা যেত না। মূলত এজন্যই অখিলের উপর প্রতিশোধ নিতে ভিনিত অখিলকে টার্গেট করে এখানে এনেছে। সব কিছু জানার পর সুযোগ বুঝে অখিল ভিনিতের উপর আক্রমণ করে, সাথে শ্রীও যোগ দেয়। শ্রী আর অখিল 2 জন মিলে ভিনিতের লোকেদের সাথে লড়াই করে যাচ্ছিল। তবে তখনই বৃদ্ধ লোকটি এসে শ্রীর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। আবার ভিনিতের পেটের মধ্যে রড ঢুকে গেছে, তাই ভিনিত সেখান থেকে সরে যায়। অখিলও সেখানে থাকা কয়েকজনকে মারধর করে অনু আর শ্রীকে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। এদিকে হরি তখনও বাইরে অপেক্ষা করছিল। তবে শ্রীকে আনতে আনতেই অখিলের পিঠের উপরই শ্রী মারা যায়। অন্যদিকে পুলিশ ওই ব্যাংকগুলোতে ঢুকে দেখে ব্যাংকের টাকা এবং লকারে থাকা সব কিছুই চুরি হয়ে গেছে। প্রত্যেকটি ব্যাংকের মধ্যে একটি সুড়ঙ্গ দেখা যাচ্ছিল। ডিজিপিও তখন সবাইকে নির্দেশ দেয়, যেই ব্যাংক থেকে সুড়ঙ্গ দেখা যাচ্ছে ওই সুড়ঙ্গ দিয়ে ফলো করার চেষ্টা করো। তাই এক এক টিম এক একটা ব্যাংক থেকে ওই সুড়ঙ্গ ফলো করতে শুরু করে। পুরো শহরে আসা যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়। আবার অখিলও ফিরে এসে শ্রী এবং হরির মাকে জানায় তাতে সন্তান মারা গেছে। আর এক মহিলা জানায় তার স্বামীও টানেলে আছে, সে তার ফোনও ধরছে না। অখিল তাকে বোঝায় টানেলের মধ্যে হয়তোবা নেটওয়ার্ক পাচ্ছে না, চিন্তার কিছু নেই, ফিরে আসবে। অখিলের তখন গঙ্গার ভিনিতের কথাগুলো মনে পড়ে, কারণ গঙ্গা তাকে ওই রেড লাইটওয়ালা অ্যান্টেনার নিচে যেতে বলেছিল। সাথে এটা বলেছিল ওরা লুট করতে আসেনি, ওরা বদলা নিতে এসেছে। অখিলের মনে এখন সন্দেহ জাগছে, ওদের উদ্দেশ্য যদি টাকা লুট করাই হবে তাহলে ওরা কেন শুধুমাত্র পুলিশকে জানাতে চাচ্ছিল? কারণ অখিল যে পুলিশ ফোর্সকে এই লুটের বিষয়ে জানিয়েছে এটাও ভিনিতেরই প্ল্যান ছিল। ভিনিত চাচ্ছিল অখিল যেন পুলিশ ফোর্সকে এই বিষয়টি জানায়। অন্যদিকে ভিনিত গঙ্গাকে বলে, আমাদের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ আমি যেখানেই যাই না কেন, আমি যেখানেই পালিয়ে থাকি না কেন, ওরা আমাকে খুঁজে বের করে মেরে ফেলবে। এটাই সেই সময়, তুমি চলে যাও। আবার 2 বছর আগে ব্যাংক ডাকাতি যে মামলা হয়েছিল সেই থানায় কল করে অখিল তথ্য নিয়ে জানতে পারে ভিনিত মূলত আর্মিতে এক্সপ্লোসিভের কাজ করত। বিস্ফোরক দুর্ঘটনায় ভিনিতের ডান পায়ে আঘাত পায় সে গ্রামে ফিরে এসেছিল, আর কয়লার খনিতে সে বিস্ফোরণের কাজই করত। অখিলেরও মনে পড়ে অনুকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে সে এক্সপ্লোসিভ দেখেছে। আবার এদিকে পুলিশ সদস্যরা ওই সুড়ঙ্গকে ফলো করতে করতে একটি জায়গায় এসে দেখে সবগুলো ব্যাংক থেকে লুট করার টাকা এবং গহনা যা কিছু ছিল সব এক জায়গায় ডাম্প করে রাখা হয়েছে। অখিলও বুঝতে পারে ওরা লুট করার প্ল্যান করেনি, ওরা সেখানে অন্য কিছু করার প্ল্যান করেছে। তাই টানেলের মধ্যে থাকা সকল পুলিশ সদস্যকে দ্রুত বের করে আনতে বলে। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভিনিতরা বস্তির আশেপাশের যত টানেলের মুখ ছিল সবগুলো জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে টানেলের মুখগুলো বন্ধ করে দেয়। আর এতে করে পুলিশের সদস্যরা ওই টানেলের মধ্যে আটকা পড়ে যায়। তার মানে ভিনিতের উদ্দেশ্য ওই টাকাগুলো চুরি করে নিয়ে যাওয়া নয়, ব্যাংকের টাকা এবং গহনাগুলো নষ্ট করা, তার সাথে পুলিশ ফোর্সকে মেরে ফেলা। এই জন্য সে প্ল্যান করে তাদেরকে টানেলের মধ্যে নিয়ে গিয়েছে।
এদিকে ইন্সপেক্টর এসে যখন তার শেয়ারের বিষয়ে কথা বলছিল, বিনীত তখন ইন্সপেক্টরকে মেরে ফেলে। আবার অখিলও যেহেতু সবকিছু বুঝতে পারছে, তাই ওই পুলিশদেরকে বাঁচাতে সে আবার বস্তিতে ফিরে আসে। বিনীত শেষবারের মতো তার ছেলের হাতে একটি ডায়েরি দিয়ে বলে যায়, আজকের পর থেকে তোমার বাবার বিষয়ে অনেকে অনেক কথাই বলবে, তুমি কারো কথায় কান দিও না। তুমি তোমার বাবার বিষয়ে সত্যিটা জানতে এই ডায়েরিটা পড়ো, সবই তুমি জানতে পারবে। বিনীত ওয়ারলেসের মাধ্যমে ডিজিপিকে জানিয়ে দেয় 10 মিনিটের মধ্যে নিচে যারা আটকা পড়েছে সবাই মারা যাবে। এদিকে এসআইকে দেখা যায় অখিলের বাবাকে নিয়ে বিনীতের কাছে এসেছে। তার ধারণা অখিলের বাবাকে ব্যবহার করে তারা অখিলকে এখানে আনতে পারবে। তবে এসআই যখনই বুঝতে পারে বিনীত সিআইকে মেরে ফেলেছে আর এখানে ওই পুলিশ সদস্যদেরকে মারার জন্য বিস্ফোরক বসানো হচ্ছে, তখন সে বিনীতকে গানপাট করতে চায়, কিন্তু বিনীতের লোকজন এসআইকেও মেরে ফেলে। তখনই অখিল এসে পড়ে আর বিনীতের লোকেদের সাথে অখিলের তুমুল ফাইট হয়। অখিলও লক্ষ্য করে টানেলের ঠিক মুখেই বিস্ফোরকগুলো রাখা হয়েছে। ভিতরে থাকা লোকজন তখনও বাঁচার জন্য চেষ্টা করছে। তবে বিনীত যখনই সেটা ব্লাস্ট করতে যাবে, অখিল পাশে এসআইয়ের গান পেয়ে বাধ্য হয়ে বিনীতের বুকে শ্যুট করে দেয়। আর বিনীতকে শ্যুট করতে দেখে গঙ্গাও দৌড়ে এসে যখনই বিস্ফোরণ ঘটাতে যাবে, অখিল গঙ্গার পায়ে শ্যুট করে, কিন্তু গঙ্গা ধারালো একটা কিছুর উপর পড়ায় গঙ্গাও মারা যায়। গঙ্গার ছেলেটা দূরে দাঁড়িয়ে তার বাবা মায়ের লাশের দিকে তাকিয়ে আছে। এরপর নিচে আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। অখিল গঙ্গার ছেলেটিকে অনেক খোঁজাখুঁজি করেও আর খুঁজে পায়নি। সকাল হতে ডিজিপি আসে। অখিল তখন ডিজিপিকে বলে, ওরা যখন বিপদে পড়েছিল, ওদের সাথে যখন অন্যায় করা হয়েছিল, তখন যদি আমরা ওদের পাশে দাঁড়াতাম, আমরা ওদের সাপোর্ট করতাম, আজ হয়তো বা ওদেরকে এভাবে মরতে হতো না। এদিকে প্রেস এসে জমা হয়েছে। ডিজিপির কাছে এখানে ইনসিডেন্টের বিষয়ে জানতে চাইলে ডিজিপি তাদেরকে জানায় মূল হোতা পুলিশের এনকাউন্টারে মারা গেছে, বাকিরা অ্যারেস্ট হয়েছে, তাই এই কেস এখানেই শেষ। তখনই বিনীতের ছেলেকে দেখা যায় এই ভিড়ের পিছে দাঁড়িয়ে সব শুনছে। তার হাতে বিনীতের দেয়া সেই ডায়েরি। তার মানে এই গল্প এখানে শেষ হয়ে যাবে না। বিনীতের ছেলে বড় হয়ে যখন সবকিছু জানতে পারবে, সে হয়তো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আবার আসতে পারে। তবে এটা সত্যি, কিছু অসাধু পুলিশ রয়েছে যারা ঘুষ খেয়ে এইরকম অসহায় এবং নিপীড়িত মানুষদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের উপরে অত্যাচার করে, যে জন্য ওই অসহায় মানুষগুলো একসময় এই পুলিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তখন এই পুলিশও মারা যায়, ওই অসহায় মানুষগুলোর মৃত্যু হয়। আর এর জন্য দায়ী হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যতদিন পর্যন্ত বন্ধ করা না যাবে, ততদিন পর্যন্ত সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তো আসুন আমরা দুর্নীতিকে না বলি। মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।